আসসালামু আলাইকুম। আমি মুনতাসির মাহমুদ ফ্রম ইরুজিনাস একাডেমি। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 মুনাফা নিয়ে। তো আজকে থেকে আমরা একটা সিরিজ চালু করতে যাচ্ছি তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার খুব চুলচেরা বিশ্লেষণ করে আমরা কভার করার চেষ্টা করব এই সিরিজে। আমাদের একটা প্লেলিস্ট থাকবে, একটা কোর্স থাকবে, ফ্রি কোর্স। অবভিয়াসলি আমাদের চ্যানেলের কোর্স সেকশনে গিয়ে তোমরা ক্লাস 8 ম্যাথ এই জিনিসটা সার্চ করলেই দেখতে পাবা যে তোমাদের জন্য একটা কোর্স তৈরি করা আছে, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক নিয়ে। এর মধ্যে তোমরা যদি কোনো টপিক নিয়ে না বুঝো তাহলে সেটা সিম্পলি একটা স্ক্রিনশট তুলে ভাইয়ার ইনবক্সে পাঠিয়ে দিবা। তোমরা ডিসক্রিপশন বক্স চেক করলেই আমার কন্ট্যাক্ট ইনফো এখান থেকে পেয়ে যাবা। চলো আজকে আমরা 2.1 এর মুনাফা অঙ্কগুলো করি। দেখো আমাদের প্রথম যে অঙ্কটা, একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? একটা জিনিস ধরো একটা কারখানায় তৈরি হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে মিল। সো মিল থেকে হচ্ছে প্রথমে হোলসেলার কিনবে, অর্থাৎ পাইকারি বিক্রেতা যে ও, হ্যাঁ, ডাব্লিউএস হোলসেলার যে ও কিনবে। ও কেনার পরে ও এটা বিক্রি করবে কে? ওটা বিক্রি করবে রিটেইলারকে। এরপরে এটা যাবে কনজিউমারের কাছে বা ভোক্তার কাছে। ও হচ্ছে কনজিউমার। অবশ্যই কাস্টমার এবং কনজিউমারের মধ্যে পার্থক্য আছে। ধরো আমার ঈদের জন্য আমি আমার ছোট বোনের জন্য একটা জামা নিলাম, তাহলে আমি হচ্ছে কাস্টমার, কিন্তু কনজিউমার তো আমি না, কারণ ভোক্তা তো আমি না, আমি তো পড়তেছি না। তো এটা হচ্ছে যে ভোগ করবে জিনিসটা, যে ইউজ করবে সে হচ্ছে ভোক্তা, আর যে কিনতেছে ও হচ্ছে কাস্টমার। পার্থক্য আছে, আমাদের এটা আপাতত না জানলেও চলবে। দেখো এইখানে এই যে রিটেলার ও বিক্রি করছে হচ্ছে কত দিয়া? 576 টাকা দিয়ে। আমাদের এই জায়গায় হচ্ছে ধরাই দিছে, ঠিক আছে, অঙ্কে আমাদের এই জায়গায় এসে ধরাই দিছে, আমাদের বের করতে বলছে এই যে হোলসেলার কয় টাকায় দিয়ে কিনছে এইটা। এখানে ওর 20% লাভ করছে বলছে, এখানে 20% লাভ করছে বলছে। এই জিনিসগুলো দিয়ে, ক্লুগুলো দিয়ে এই অঙ্কটা খুব সহজে সলভ করা যাবে। তোমরা যখন পাটিগণিতের অঙ্কগুলো করবা, বুঝছো, তোমরা অঙ্কগুলো দেখার সাথে সাথেই ধরো তোমার মাথায় যদি একটা জায়গার নাম আসে, তুমি ওই জায়গাতে কেমনে যাবা, রোডটা কি তোমার চিন্তা করতে হয়? তোমার যদি পরিচিত জায়গা হয় তাহলে তোমার কি চিন্তা করতে হবে তোমার নানার বাড়িতে কোন রাস্তা দিয়ে যাওয়া? তোমার কি চিন্তা করতে হবে বসে বসে 1 ঘন্টা? না, তুমি নানার বাড়ির কথা শুনলেই তোমার রোডটা মাথায় চলে আসবে। তুমি ঢাকা থেকে কক্সবাজার গেছো কয়েকবার, 5-6 বার 10 বার গেছো, তুমি রাস্তাটা চেনো, তাহলে তোমার কক্সবাজার যাওয়ার কথা আসলে তোমার কি আর 2 ঘন্টা ধরে বসে খাতায় ম্যাপ বানাইতে হবে যে আমি এই রাস্তা দিয়ে এখান থেকে যাবো, এখান থেকে এই গাড়ি তুলবো, এখান থেকে এই গাড়ি তুলবো? সেটাই করতে হয়। একইভাবে প্রত্যেকটা অঙ্ক সলভ করার কিছু ক্লু থাকে, এই ক্লু গুলা টেনে বের করে আমাদের অঙ্কটাকে সলভ করতে হয়। এটার জন্য ওই যে তোমার নানার বাড়িতে তোমার বারবার যাইতে যাইতে রাস্তাটা যেরকম হচ্ছে মুখস্থ হয়ে গেছে, কোন জায়গা থেকে কোন গাড়ি নেবে এটা মুখস্থ, ঠিক একইভাবে অঙ্কগুলোর সাথে একটু সূক্ষ্মতা সম্পর্ক বাড়াইতে হবে, যাতে তুমি অঙ্কটা চেহারা দেখলেই বুঝতে পারো যে তুমি কোন পথে আগাইতে হবে, কোন লেজ ধরে টান দিলে পুরো অঙ্কটা বের হয়ে যাবে, খুলে যাবে। এই অঙ্কের জট খুলতে পারা, এটাই হচ্ছে পাটিগণিতের কাইন্ড অফ বলা যায় বাহাদুরি, ঠিক আছে। এখন দেখো, ধরো চাচাতো ভাইয়ের দোকান আমার, প্রত্যেকটা ব্যবসায়ী হচ্ছে একটা টার্গেট থাকে যে কয় টাকা পয়সা লাভ করবে, এটা পার্সেন্টেজ ওয়াইজ একটা টাকা পয়সার হিসাব নিকাশ থাকে। তাহলে আমি জানি যে আমার যে চাচাতো ভাই ও প্রত্যেকটা পণ্যে 20% করে লাভ করে, ঠিক আছে, কিন্তু ও যে জিনিসটা বিক্রি করতেছে ওর কিনা কত আমাকে কিছু বলে নাই। আমি যদি বের করতে চাই, এখন আমার হাতে এমন একটা জিনিস পড়ছে যেটার ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। তাহলে আমরা ফার্স্টে ধরবো, মনে করি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ও যেহেতু প্রত্যেকটা জিনিস 20% লাভে বিক্রি করে, তাহলে 20% লাভে ওর বিক্রি মূল্যটা কত হবে দেখো তো? 20% লাভে বিক্রয় মূল্য, এটা কিন্তু আমি এই জিনিসের কথা ধরতেছি না, আমি আরেকটা জিনিসের হিসাব করতেছি। তো এটা 100 যোগ 20 টাকা। তোমরা বলবো ভাইয়া আমরা 100 টাকা কেনই ধরি বারবার, সবাই 100 টাকা কেন ধরতে বলে? 100 টাকা ধরলে সুবিধা হচ্ছে কি জানো? 100 টাকা ধরলে সুবিধা হচ্ছে এই যে 20% বলছে না, 20% মানে কিন্তু 100 তে 20 টাকা। কিন্তু এখন তুমি এখানে 50, 70, 89,
75 যা ইচ্ছা তোমার তা ধরতে পারবা, কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তুমি যে 75 টাকা ধরো, 75 টাকায় তার 20 টাকা লাভ হয় না। 20 টাকা লাভ হয় কত? 20%, মানে 100 টাকায় 20 টাকা লাভ হয়। হ্যাঁ, এখন তুমি যদি 75 টাকা ধরো, তাহলে এটা তোমার জরিমানা দিতে হবে কি, তোমার হচ্ছে আগে 75 টাকায় কয় টাকা লাভ হয় সেটা বের করে আনতে হবে। 100 টাকা লাভ হয় 20 টাকা, 75 টাকা লাভ হয় কত টাকা, ওইটা বের করে এরপরে হচ্ছে এখানে লাভের টাকাটা যোগ করতে হবে। এত প্যারা না নেওয়ার জন্য হচ্ছে আমরা 100 টাকা ধরি। এটা আমার স্টুডেন্ট অবস্থা হচ্ছে আমার মনে ছিল যে আমরা 100 টাকা কেন ধরি। খুব বেশি সম্ভাবনা যে তোমরা যদি কিউরিয়াস হও তাহলে তোমাদের মনে এই প্রশ্নটা আসবে, সেই জন্য হচ্ছে আমি আগে সলভ করে দিলাম। এরপরে দেখো, যে জিনিসটার বিক্রয় মূল্য, ওর দোকানে যে জিনিসটার বিক্রয় মূল্য 120 টাকা, ওইটাও কিনছে কত দিয়ে? 100 টাকা দিয়ে। এখান থেকে আমরা একটা সম্পর্ক পাইলাম, বিক্রয় মূল্য, দেখো তো, বিক্রয় মূল্য 120 টাকা হলে, এখানে একটা কথা, ক্রয় মূল্য আগে লিখবো নাকি বিক্রয় মূল্য আগে লিখবো? তোমার যেটা বের করতে হচ্ছে, আমার যেটা এক্ষেত্রে ক্রয় মূল্য বের করতে হচ্ছে, আমি ক্রয় মূল্যটা শেষে লিখবো, যেটা বের করতে হয় ওইটা শেষে লিখবো, কেমন? তাহলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। এটুক বুঝতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে? তোমরা যেহেতু এইটা পড়ো, এটুক বুঝতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আর ঐহিক নিয়ম তো তোমরা সবাই পারবা। 120 টাকা জিনিস যদি 100 টাকা কিনা হয়, তাহলে যে জিনিস 1 টাকা দিয়ে বেচবে ওই জিনিস আরো কম কিনা, আরো কম, মানে হচ্ছে ভাগ। এইভাবে বসবে। বিক্রয় মূল্য যদি কত, ও হচ্ছে 576 টাকা দিয়ে যে জিনিসটা বিক্রি করতেছে, এটার ক্রয় মূল্য বের করবো 576 টাকা। তাহলে এই যে চাচাতো ভাই যে আমার সাথে চালাকি করতেছে, আমাকে যে ও বললো না এটা কয় টাকা দিয়ে কিনা, আমি কিন্তু বের করে ফেললাম। দেখো তো, 120। বাকি হিসাব নিকাশ তোমার একদমই প্যারা নেওয়ার দরকার নাই, ক্যালকুলেটরের উপর তুলে দিবা। আমি ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করে জিনিসটা বসিয়ে দেবো। 100 গুণ 576 ভাগ 120, তাহলে উত্তর আসে 480। 480 টাকা। আচ্ছা, এই 480 টাকা এটা কি বলতো? এও যে 576 টাকা দিয়ে যে জিনিসটা বিক্রি করতেছে, এটার ক্রয় মূল্য হচ্ছে কত? 480 টাকা। এখন এই যে দেখো, মিলের থেকে হচ্ছে হোলসেলার কিনছে, হোলসেলার থেকে হচ্ছে যে পাইকারি খুচরা বিক্রেতা রিটেলার কিনছে, এরপর হচ্ছে আমরা কনজিউমার কিনতেছি। এখন এই যে ও বিক্রি করছে হচ্ছে 576 টাকায়, কেমন? কিন্তু ও কিনছে কত দিয়া? ও কিনছে হচ্ছে 480 টাকা। আমরা একটু আগে বের করলাম। দেখো তো, খুচরা বিক্রেতা যেটা কিনছে, যে টাকা দিয়ে খুচরা বিক্রেতা কিনছে, ওই টাকা দিয়ে না বিক্রি করছে পাইকারি বিক্রেতা, অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যেটা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এটা না? হ্যাঁ, খুচরা বিক্রেতা 480 টাকা দিয়ে কিনছে, এটা মানে কি বোঝায়? পাইকারি বিক্রেতা থেকে কিনছেও, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 480, এটাই বোঝা যাচ্ছে। তাহলে আমরা এরপরে একটা স্লাইডে যাই। যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480 টাকা। এবার আমরা এর আগের স্লাইডে যে জিনিসটা রিপিট করেছিলাম, সেই জিনিসে আবার রিপিট করবো। আমরা একটা বিক্রয় মূল্য পাইছি, ও 20% লাভ করে, এটা আমরা জানি। তো এটা ক্রয় মূল্য বের করবা। তাহলে কেমনে বের করা যায় দেখো তো, মনে করি। আচ্ছা, আমরা একটু অন্য কালে দিয়ে লেখার চেষ্টা করি। মনে করি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমাদের বলছে ও 20% লাভ করে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য
কত হবে? 100 যোগ 20 সমান 120 টাকা। এবার দেখো তো, পাইকারি বিক্রেতা যেটা 120 টাকা দিয়ে বিক্রি করে, ও সেটা 100 টাকা দিয়ে না কিনে আনে। তাহলে আমরা সেম জিনিস রিপিট করবো আবার। বিক্রয় মূল্য কত টাকা হলে? 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100 নিচে 120। বিক্রয় মূল্য তাহলে ও ওই যে খুচরা বিক্রেতাকে কয় টাকা দিয়ে বিক্রি করছে? 480 টাকা। তো ও যেটা 480 টাকা দিয়ে বিক্রি করছে, এটাও কিনে আনছে কত দিয়ে? বাকিটা ক্যালকুলেটরের উপর তুলে দাও, তোমার আর প্যারা নেওয়ার কোনোই দরকার নেই। দেখো তো কত আসে? 100 গুণ 480 ভাগ 120, 400 টাকা। তাহলে এই যে 400 টাকা দিয়ে হচ্ছে ও হোলসেলার কিনছিল, এটা ও 480 টাকা অর্থাৎ 20% লাভ করে বিক্রি করছিল। কাকে? রিটেলারকে। 480 টাকা। এই যে 480 টাকার উপর 20% বসায় ও আবার কনজিউমারকে বিক্রি করছে। এই হচ্ছে খেলা। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে পুরো জিনিসটা আবার একটু করে দেখো, নিজেরা একটু করে যদি ট্রাই করো তাহলে আশা করি যে জিনিসটা পারবা। এটা দেখো, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হইতো? ও 5% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100-তে 5 টাকা ক্ষতি হয়েছে কয় টাকা বিক্রয় করার ফলে? এই যে 2375 টাকায় বিক্রয় করার ফলে। তাহলে আমরা ধরলাম, মনে করি, কি মনে করব? আমরা অবশ্যই ক্রয় মূল্য মনে করব। মনে করলাম ক্রয় মূল্য 100 টাকা। কয় পার্সেন্ট লস দিতে বলছে ভাইয়া? 5% না? 5% ক্ষতিতে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 5, 100 বিয়োগ 5 সমান 95 টাকা। তাহলে দেখো তো, ও যে জিনিসটা 100 টাকা দিয়ে কিনছে ওইটা 95 টাকা বিক্রি করছে। ঠিক আছে? অর্থাৎ আমাদের এখান থেকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা যদি এইভাবে বলি জিনিসটা, বিক্রয় মূল্য 95 টাকা হইলে ক্রয় মূল্য 100 টাকা। তো বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ওর ক্রয় মূল্য কত? 100 নিচে 95। আর বিক্রয় মূল্য কয় টাকা? ও যে এই যে 2375 টাকা বিক্রি করছে, তাহলে যে জিনিস 2375 টাকায় বিক্রি করে লস হয়েছে, তাহলে ওর ক্রয় মূল্য হওয়ার কথা ছিল কত? 100 গুণ 2375 ভাগ 95। কাটাকাটি করার কোনো দরকার নাই, তোমরা চাইলে কাটাকাটি করতে পারো, তবে আমি পুরো জিনিসটা ক্যালকুলেটরের উপরেই তুলে দিব। 100 গুণ 2375 ভাগ 95। দেখো তো, 2500 টাকা হচ্ছে ওর কিনা। ঠিক আছে? 2500 টাকা হচ্ছে ওর ক্রয় মূল্য। তাইলে 2500 টাকা যদি ওর ক্রয় মূল্য হয়, এটা কত টাকায়, 2500 টাকার জিনিস কত টাকায় বিক্রি করলো? হচ্ছে 6% লাভ হইতো। আমার বিক্রয় মূল্যটা বের করতে হবে এখন। তাহলে আমরা এরপরে স্লাইডে যাই। মনে করলাম, তোমরা এখানে আবার দিতে পারো একটা। আবার মনে করি ক্রয় মূল্য 100 টাকা, 6% লাভে বিক্রয় মূল্য 6% লাভে বিক্রয় মূল্য কত টাকা? 100 যোগ 6 সমান 106 টাকা। তাহলে যেই জিনিস 100 টাকা দিয়ে কিনে ওই জিনিস
6% লাভে বিক্রি করতে গেলে কত 106 টাকা বিক্রি করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত 106 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য উপরে 106 নিচে 100। ক্রয় মূল্য কত পাইছিলাম আমরা 2500 টাকা। তো 2500 টাকার জিনিস যদি ক্রয় করে তাহলে 106 গুণ 2500 নিচে হচ্ছে 100। যেহেতু শূন্য আছে খুব আরামসে কাটা যায়, তবে আমরা না কেটে ডাইরেক্ট ভাগ করে দেব। 2650 2650। এভাবে কইরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলা সাজাই করতে হবে। তোমার দেখো তো, যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্যর সমীকরণ অর্থাৎ সম্পর্ক দিয়ে মিলে যাবে, তাহলে তোমার একটা ক্রয় মূল্য লাগবে, একটা বিক্রয় মূল্য লাগবে। তুমি ক্রয় মূল্যটা সবসময় 100 টাকায় ধরবা, আর যত পার্সেন্ট লাভে বা যত পার্সেন্ট ক্ষতিতে বলছো তত পার্সেন্ট লাভ বা ক্ষতি যোগ বা বিয়োগ করে তুমি বিক্রয় মূল্যটা বের করে ফেলবা। এখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুইটা জিনিস পাইছো, একটা ক্রয় মূল্য পাইছো, একটা বিক্রয় মূল্য পাইছো। এবার তোমার যেটা বের করতে হয় সেটা শেষে দিয়া তোমরা অঙ্কগুলো করে ফেলবা। দুই একবার প্র্যাকটিস করলে তোমরা এই জিনিস পারার কথা। আচ্ছা ঠিক আছে, আশা করি যে পারবা। দেখো এই স্লাইডের লিংক আমাদের, আমি যে স্লাইডে লিখতেছি এখন, এই সলভ করা স্লাইডটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো, অথবা তোমরা চাইলে প্রিন্টও করে নিতে পারো। 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা কিনছে। ও এক জায়গা থেকে 30 টাকায় পাইছে কত 10টি করে, এরপরে কিছু দূর দূরে যাই আবার 10 টাকায় 15টা করে বিক্রি করতেছে, এরকম পাইছে। দুটোটা থেকে সমান সংখ্যক কলা কিনছে। দেখো এবার 10টি কলার দাম দেওয়া আছে দিয়ে লিখতে হবে অবশ্যই। দেওয়া আছে 10টি কলার দাম কত টাকা যায় 30 টাকা না? তাহলে একটি কলার দাম কত, উপরে 30 নিচে 10 সমান 3 টাকা। এরপরে আবার 15টা কলা কিনছে, সো আবার 15টি কলার দাম 30 টাকা। একটি কলার দাম উপরে 30 নিচে 15, কত আসবে বলো তো? 2 টাকা। এখন দেখো ও সবগুলো কলা তো একসাথে মিক্স করে ফেলছে, তাই না? সবগুলো কলা মিক্স করার পরে ওর একটা মানে এক ব্যাপারী থেকে যে কলাগুলো কিনছে ওইগুলো পড়ছে 3 টাকা করে, আরেকজন থেকে যে কলাগুলো কিনছে সেগুলো পড়ছে একটা 2 টাকা করে। সমান সংখ্যক যেহেতু কিনছে, তাহলে আমরা গড় দাম বের করব, অর্থাৎ গড়ে কয় টাকা করে পড়ছে এই জিনিসটা বের করব। আমরা এই পাশে একটা পার্টিশন দিয়ে দেই, পর এই পাশে অঙ্কগুলো করি। তাহলে আমরা লিখতে পারি 1 যোগ 1 বা 2টি কলার কি মূল্য, ক্রয় মূল্য। 2টি কলার ক্রয় মূল্য কত টাকা? একটা হচ্ছে 3 টাকা কইরা, একটা হচ্ছে 2 টাকা কইরা, সমান 5 টাকা। একদম ভেঙে চুরে দেখাই দিলাম। তাহলে 2টা কলা ওর গড়ে কিনা পড়ছে কত 5 টাকা, তাই না? অর্থাৎ ও 5 টাকা দিয়ে 2টা জিনিস কিনে আনছে, ওর গড় ক্রয় মূল্যটা পড়ছে 5 টাকা। এখন ওর গড় বিক্রয় মূল্য যদি 6 টাকা পরে জোড়ায়, তাহলে আমরা বলবো লাভ হয়েছে, অথবা যদি 4 টাকা পরে তাহলে হচ্ছে ক্ষতি হয়েছে। এখন আমরা বিক্রয় মূল্যের হিসাবটা করব। 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। একটি কলার বিক্রয় মূল্য, তোমরা বলবা যে আমরা এখানে 2টা কলার বিক্রয় মূল্য কেন বের করতেছি, কারণ আমাদের 2টা কলার ক্রয় মূল্যই আছে। এই যে এখানে দেখো 2টা কলার ক্রয় মূল্যই কিন্তু আমরা পাইছি। কেমন? আমরা এখানে 2টার সাথে কি 12টা তুলনা করলে কি বুঝবো যে কয় টাকা লাভ বা কয় টাকা ক্ষতি হয়েছে? আমরা যতটার ক্রয় মূল্য বের করছি ততটার বিক্রয় মূল্য বের করা লাগবে।
এরপর আমরা কম্পেয়ার করতে পারবো যে কি অবস্থা। তাহলে 2টি কলার মূল্য 30 গুণ পরে কত হবে 2, নিচে হচ্ছে 12, 30 আর নিচে হচ্ছে 2, এই 2 আর এই 2 কেটে দিলে আর 1 আর 1 থাকে, তাহলে সমান 5 টাকা। দেখো তো 30 টাকায় এক জায়গায় পেয়েছে 10টা করে, আবার আরেক জায়গায় পেয়েছে 30 টাকায় 15টা করে। তাহলে এক জায়গায় প্রথম জায়গায় ও যেখানে কিনছে সেখানে কলা কিনা পড়ছে ওর একটা 3 টাকা করে, এরপরে দ্বিতীয় জায়গায় যেখানে কিনছে ওখানে কলা কিনা পড়ছে 2 টাকা করে। তাহলে ওর গড়ে গড়ে কিনা মূল্যটা কত পড়ছে? হ্যাঁ, ওর দুটোটা 3 টাকা পড়ছে নাকি 2 টাকা পড়ছে? ও 2 টাকা করেও কিনছে 3 টাকা করেও কিনছে। তাহলে আমরা যদি গড় হিসাব করি তাহলে ওর কিনা মূল্য পড়ছে 5 টাকা, অর্থাৎ 2টা কিনতে ওর পকেট থেকে 5 টাকা কইরা গেছে। এখন ও যে 12টা 30 টাকায় বিক্রি করছে, তাহলে 12টা যদি 30 টাকা হয় 2টা কয় টাকা পড়ছে? 2টা 5 টাকা বিক্রয় মূল্য পড়ছে, তাহলে ও 5 টাকা কিনা 5 টাকা বেচা, সুতরাং কোনো লাভ অথবা লস হবে না। কিন্তু এটা হচ্ছে কাগজে কলমের হিসাব। কিন্তু তুমি যদি ব্যবসায়ী হিসাব করতে যাও তাহলে ওর অনেক টাকা লস হয়েছে। কারণ তুমি যখন ব্যবসা করতে যাবা তখন তোমার হচ্ছে শুধুমাত্র ক্রয় মূল্য হিসাব করলে হবে না, ক্রয় মূল্য বিক্রয় মূল্য হিসাব করলে হবে না। তুমি যে দোকানে রাখবে দোকানের ভাড়া আছে, স্টাফের খরচ আছে, এবার পরিবহন চার্জ আছে, তুমি যে এই মালটা আনার জন্য এই পণ্যটা আনার জন্য যে যোগাযোগ করলা, হ্যাঁ, ফোনে কল দিয়ে, এই যোগাযোগ খরচ আছে, এই সবগুলা খরচ একসাথে যোগ করে ক্রয় মূল্যের উপর একটা টাকা হিসাব করা হয়। এরপরে যাই হচ্ছে তোমার লাভটা হিসাব করা হয়। এখন যে ও যে দোকানে রেখে বা ও যে কষ্ট করে যে জিনিসগুলো এক জায়গা থেকে এক জায়গায় কিনে বিক্রি করলো, তাহলে সেই হিসাবে ও কি হয়েছে? আক্ষরিক অর্থে লস হয়েছে, কিন্তু কাগজে কলমে ওর নো প্রফিট নো লস। ঠিক আছে, এরকম ব্যবসা করলে কিন্তু বাসায় বউ ভাত দিবে না। আচ্ছা, এবার হচ্ছে মুনাফার অঙ্ক। দেখো আমরা এই অধ্যায়ে শুধুমাত্র সরল মুনাফা নিয়ে আলোচনা করবো। আমাদের এই অধ্যায়ে জাস্ট সরল মুনাফা নিয়ে আলোচনা। আমাদের মুনাফার হার দেওয়া আছে, এরপর 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে সোজা সোজা জিজ্ঞেস করছে মুনাফা কত। তো মুনাফা বের করতে বলছে, আমাদের যে এখানে মুনাফার হারটা দেওয়া আছে এটাকে আমরা আর দিয়া প্রকাশ করি। এন্ড আমাদের এখানে যে এত টাকার, অর্থাৎ এটা হচ্ছে আসল পি, আর এটা হচ্ছে এন ন্যাচারাল নাম্বার, আমরা সময়কে এন দিয়ে প্রকাশ করি। আর মুনাফা যেটা বিক্রি করতে বলছে এটা হচ্ছে ইন্টারেস্ট আই, পি দেওয়া হচ্ছে প্রিন্সিপাল, আর দেওয়া হচ্ছে ইন্টারেস্ট রেট। ঠিক আছে, তাহলে মুনাফার হার হচ্ছে ইন্টারেস্ট রেট, এটার চিহ্ন হচ্ছে প্রতীক হচ্ছে আর, এন্ড প্রিন্সিপাল মূলধন, এটার সিম্বল হচ্ছে পি, আর এটাকে এন দিয়ে হচ্ছে আমরা বছর সময়কে প্রকাশ করি, আর আই দিয়ে হচ্ছে ইন্টারেস্ট, আমরা তাকে মুনাফাকে প্রকাশ করি। একটা সূত্র আছে, আমরা ক্লাস 5 থেকে পড়ে আসতেছি। ক্লাস 5 আমরা বাংলা পড়তাম, ইংরেজি জানতাম না। সূত্রটা হচ্ছে আই সমান পি আর এন, প্রাণ। কেমন? আই সমান পি আর এন, এই সূত্রটা মনে রাখবা, মুখস্থ করে ফেলবা। এখান থেকে সব সূত্র বের করা যায়। দেখো কেমনে, পি আর এন সমান আই, এভাবে লিখলে কি তোমাদের কারো সমস্যা আছে? হ্যাঁ, কারো কি মাথা ব্যথা আছে? নাই। যদি না থাকে তাহলে এখান থেকে পি এর মান বের করো। পি এর মান যদি বের করতে চাও তাহলে এই যে আর এন যে এইগুলা আছে এগুলা কোথায় যাবে গা? ডান পাশে, ডান পাশে যাবে গা। ডান পাশে আসলে কি হবে? ভাগ। সো এরকম হবে। আবার তুমি যদি এখান থেকে যদি আর এর মান বের করতে যাও, আর এর মান যদি বের করতে যাও তাহলে কি হবে? আই বাই পি আর এন নিচে চলে যাবে। আর যদি এখান থেকে যদি এন এর মান বের করতে চাও, এন এর মান যদি বের করতে চাও তাহলে আই উপরে থাকবে আর কি নিচে পি আর নিচে চলে যাবে। অর্থাৎ আই সমান পি আর এন, এই ছাড়া তুমি বাকি যে জিনিসের মান বের করতে চাও, টোটাল 4টা জিনিস, তো 4টা জিনিসের মধ্যে একটার মান তো তুমি বের করতে চাচ্ছ, এটা একটা গেছে গা। আই সবসময় উপরে থাকবে, তাহলে তুমি যেটা বের করতে চাচ্ছ ওইটা গেছে, আই গেছে। এই দুইটা ছাড়া বাকি যে দুইটা চলক থাকবে, বাকি যে দুইটা সিম্বল থাকবে ওই দুটোর নিচে ঢুকাই দিবা। মুখস্থ করতে হইলে করো, অথবা আমি শর্টকাট শিখিয়ে দিলাম, এভাবে করলেও করো। প্রত্যেকটা অঙ্ক খুব সহজেই করা যাবে। এখানে বলছে বার্ষিক মুনাফার হার এত টাকা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত হবে? তাহলে আমরা এখানে দেখে বুঝতেছি দেওয়া আছে, কি কি দেওয়া আছে বলতো? আসল পি সমান কত? আসল পি সমান হচ্ছে 2000 টাকা। এরপর মুনাফার হার আর,
মুনাফার হার আর সমান 10.50%। শতকরা মানে হচ্ছে পার্সেন্ট। এখন পার্সেন্ট কি তুমি ইয়াতে বসাইতে পারবা? অঙ্কে কি পার্সেন্টের হিসাব করা যায়? না, করা যায় না। সো আমরা পার্সেন্টের মান বসাই, এখানে হিসাব করে ফেলবো। 10.50 এটা হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে পার্সেন্টের মান হচ্ছে, আচ্ছা আমি একটু করে ভেঙে দেখাই এই জিনিসটা এখানে প্রথমবার, এই জন্য একটু ভেঙে দেখাচ্ছি, পরের বার থেকে কিন্তু ব্যবহার করবো না। কেমন? এই যে 10.50 গুণ পার্সেন্টের মান কত, পার্সেন্টের জায়গায় পার্সেন্টের মানটা বসাই দিলাম 100/1। তো এইটার এটা উপরের সংখ্যা, নিচে কিছু নাই মানে হচ্ছে নিচে আর 100 গুণ হবে। তো এভাবে যদি আমরা গুণটা করে দেই তাহলে কত হয় দেখো তো। এই যে এই জিনিসটা এইভাবে হয়, 10.50 ভাগ 100, তাই না? তাহলে তুমি চাইলে এভাবে ভগ্নাংশ হিসাবেও রেখে দিতে পারো, অথবা দশমিকও করে ফেলতে পারো। আমরা যেহেতু ক্যালকুলেটর আছে দশমিক করে ফেলবো। দশমিক করলে এটা আসে 0.105। এরপর সময় n সমান, সময় n সমান কত? 5 বছর। এবার আমরা জানি, আমরা কি জানি বলতো? আমরা জানি সুতরাং i সমান p আর n। সো আমাদের i সমানই বের করতে বলছে ইন্টারেস্ট। p এর মান p এর জায়গায় বসাই দিবা 2000, আর এর জায়গায় আর এর মান বসাই দিবা 0.105 গুণ n এর মান কত? n এর মান হচ্ছে 5। এবার এই সবগুলো যদি গুণ করে দাও, যা আসে সেটাই হচ্ছে তোমার আনসার। কেমন? 2000 গুণ 0.105 গুণ হচ্ছে 5, তাহলে 1050। 1050 এটা হচ্ছে তোমার মুনাফা। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? একটু করে দেখো তো কোন জায়গায় কি বুঝতে অসুবিধা হয়েছে কিনা। এই সিম্বল গুলা, সূত্রটা দেওয়া আছে, যে যা লিখছে এগুলা তোমরা ক্লাস 8 পড়ো হিসাবে এই জিনিস তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা আমরা এরপরের অঙ্কটা দেখি। বার্ষিক শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? এই জিনিসটা কি তোমরা একটু চিন্তা করতে পারতেছো? মুনাফার হার কমছে কত? 2 টাকা করে কমছে। তাহলে তোমার সাথে ব্যাংকের এগ্রিমেন্ট হয়েছিল মনে করো 10 টাকা কইরা, 10 টাকা কইরা তুমি 3000 টাকা রাখছো 3 বছরের জন্য। তাহলে 10 টাকা করে যদি 3 বছরের জন্য রাখো, তাহলে 100-তে 3 টাকা, 1000-এ 30 টাকা। সেই হিসাবে 3000-এ এক বছর কত? 90 টাকা হওয়ার কথা। 3 নং 27, 270 টাকা হওয়ার কথা মেবি 3 বছরে। কিন্তু এই জিনিসটা যদি 8% হয়ে যায়, 8% হয়ে গেলে তোমার টাকা কি 2700 টাকায় পাবা? তুমি 2700 টাকা কি মুনাফা পাবা? অবশ্যই কম পাবা, যেহেতু মুনাফার হার কমে গেছে। আগে 100 টাকায় 10 টাকা করে দিত, এখন 100 টাকা দিচ্ছে তোমার কয় টাকা? 8 টাকা। সো তুমি টাকা কম পাবা। টাকা কম পাইলে কত কম পাবা এটাই বের করতে বলছে। এই অঙ্কটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে তুমি প্রথমে 10% মুনাফা দিয়ে বের করবা তোমার 3000-এ 3 বছরে কত টাকা মুনাফা আসে, 8% মুনাফা দিয়ে 3 বছরে কত টাকা মুনাফা আসে এটা বের করবা, একটা থেকে একটা বিয়োগ করবা, যেটা আসে সেটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে? একটা জিনিস বলো তো, সময় যত বাড়বে মুনাফা কি তত বাড়বে না? মুনাফা তত বেশি পাবা না কম পাবা? তত বেশি পাবা। টাকা যত বাড়বে, অর্থাৎ মূলধন যত বাড়াবা তুমি, টাকা কিন্তু মুনাফা কি তত বাড়বে না কমবে? তত বাড়বে। কিন্তু এখানে আসল কিন্তু বাড়া নাই, সময় কিন্তু বাড়া নাই। চেঞ্জটা হয়েছে কি? চেঞ্জ হয়েছে হচ্ছে মুনাফার হার। আগে 10 টাকা করে দিত তোমাকে 100 টাকায়, এখন 100 টাকায় দিবে কয় টাকা? 8 টাকা। তাই 2 টাকা কমছে না? এই 2 টাকার জন্য, মুনাফার হার 2 টাকা কমার জন্য আমার মুনাফা কত এটা জাস্ট বের করলে হয়ে যাচ্ছে। তাহলে তোমরা একটু করে দেখো তো, আমরা একদম শর্টকাটে করব। দেওয়া আছে আসল কত? আসল পি সমান কত? 3000। এরপর হচ্ছে সময় n সমান, সময় n সমান কত? 3 বছর। এরপর মুনাফার হার আর সমান, আচ্ছা প্রশ্ন মতো ধ্যান না দেখি, মুনাফার হার আর সমান 10 বিয়োগ 8 সমান 2%। অর্থাৎ আমরা 2%-এর জন্য, 2% যে কমছে, 2%-এর জন্য কত টাকা মুনাফা এদিক ওদিক হচ্ছে সেটা বের করবো। জাস্ট আমার 10 টাকা মানে 10% আর 8% বের করার দরকার না, আমি জাস্ট মাঝখানেরটা ডিফারেন্স হওয়ার জন্য, 2 টাকা ডিফারেন্স হওয়ার জন্য কয় টাকা মুনাফা এদিক ওদিক হচ্ছে জাস্ট এটা ক্যালকুলেট করব একদম শর্টকাটে। তো বা উপরে 2 নিচে 100 বা 0.02 মেবি,
আমি একটু করে ক্যালকুলেটরটা কনফার্ম করে নিই। 2 ভাগ 100, 0.02, ঠিকই আছে। এবার দেখো আই সমান, সুতরাং আই সমান পি আর এন। সো পি হচ্ছে 3000, আর হচ্ছে 0.02, এন সমান হচ্ছে কয় বছর? 3 বছর। যেহেতু কোনো ক্ষেত্রেই এন আর এন পি এগুলো চেঞ্জ হয় নাই, সো আমার এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। 3000 গুণ 3, তাহলে তোমার এখানে সোজা সোজা উত্তর আসবে 180 টাকা। অর্থাৎ 2% মুনাফার হার তারতম্যের কারণে মুনাফার তারতম্য হবে কত? 180 টাকা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা মানে হচ্ছে 13,000 টাকা। এটা কি কথায় বোঝা যাচ্ছে কি? এটা হচ্ছে পি। বুঝো, তুমি যখন ব্যাংক থেকে টাকা নিবা, মনে করো যে আমি ব্যাংক থেকে 1 লাখ টাকা নিলাম 10% সুদে, তাহলে আমি 1 বছর পরে ব্যাংকে টোটাল জমা দিব 1,10,000 টাকা। এখন 1,10,000 যেটা দিছি এটা হচ্ছে মুনাফা আসল। আমি যেই 1 লাখ টাকা নিছি সেটা হচ্ছে মুনাফা, সরি সেটা হচ্ছে আসল। আমি যে টাকাটা ব্যাংক থেকে নিছি সেটা হচ্ছে আসল। আমি এই 1 লাখ টাকা নেওয়ার কারণে আমি ব্যাংকে যে টাকাটা এক্সট্রা দিছি 10,000 টাকা, সেটা হচ্ছে মুনাফা। এবং আমাকে যে রেটটা ধরে দিছে 100 টাকায় 10 টাকা, এটা হচ্ছে মুনাফার হার। আর আমি যে ওকে 1,10,000 টাকা একসাথে দিলাম, এটাকে একসাথে বলবে মুনাফা আসল। মুনাফা যোগ আসল। কেমন? আমাদের মুনাফার হার বের করতে বলছে, এন এর মান দিয়ে দিছে। মুনাফা আসলে এত টাকা হবে বলছে, তাইলে এখানে মুনাফা যোগ আসল আছে। মুনাফা যোগ আসল মিলে হচ্ছে এত টাকা। তাহলে 13,000 টাকা। এখান থেকে যদি এই যে 18,850 টাকা, এটা হচ্ছে মুনাফা আসল। এখান থেকে যদি আসল বিয়োগ দিয়ে দেই, তাহলে দেখো তার মুনাফা পাওয়া যাচ্ছে না? পাওয়া যাবে না? আমরা এখান থেকে এভাবে করে মুনাফাটা বের করবো। কেমন? তাহলে আমরা লিখবো, দেওয়া আছে আসল পি সমান 13,000, মুনাফা আসল এ সমান 18,850 টাকা। তাহলে এখান থেকে আমরা যে আসল বের করতে যাই, সুতরাং মুনাফা সমান, মুনাফা কি হবে? মুনাফা হচ্ছে মুনাফা আই সমান, মুনাফা হচ্ছে মুনাফা আসলের থেকে আমরা যে আসলটা যদি বিয়োগ দেই তাহলে মুনাফা থাকতেছে। এই যে দেখো তো, এটা পুরোটা হচ্ছে মুনাফা আসল। এখান থেকে যদি আমরা আসলটা বিয়োগ দিয়ে দেই তাহলে আর মুনাফাটা পাওয়া যাচ্ছে না। বুঝা গেছে? দেখো, মুনাফা আসল হচ্ছে 18,850 টাকা বিয়োগ 13,000 টাকা। সো করলে কত আসে? 5,850 মেবি। 18,850 বিয়োগ 13,000, 5,850 টাকা। তো 5,850 টাকা, তাহলে আই সমান, ঠিক আছে। এবার দেখো তো এন সমান দেওয়া আছে না? সময় এন সমান কয় বছর? 5 বছর। আমাদের বের করতে বলছে কি? মুনাফার হার। ওকে, মুনাফার হার আমরা আর সমান, তাহলে আমরা একটু এই পাশে লিখি। মুনাফার হার আর সমান মুনাফার হার আর সমান, আচ্ছা আমি আগে লিখে ফেলি এরপরে বলতেছি। এটা আই বাই নিচে হবে কি 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 বাকি আছে? আর পি এন, তাই তো? এখানে দেখো গুণ 100%। আমরা যেহেতু আর এর মানটা পার্সেন্টে প্রকাশ করি, সো আমাদের পার্সেন্টে প্রকাশ করতে হবে। পার্সেন্টেজ যদি প্রকাশ করতে যাই, তাহলে তুমি যদি হঠাৎ করে পার্সেন্টেজটা লাগাই দাও, তাহলে পার্সেন্টের মান কত? 100/1। সো এটা কি হইলো? এটা হচ্ছে হঠাৎ করে তুমি একটা জিনিসকে 100 দিয়ে ভাগ করে দিলা। হ্যাঁ, এটার কিন্তু কাউন্টার দিতে হবে, অর্থাৎ উপরে 100 দিয়ে গুণ করতে হবে তোমাকে। তুমি যদি নিচে 100 দিয়ে গুণ করতে চাও, তাহলে শর্ত কি? তুমি 100 দিয়ে গুণ করতে পারবে, কোনো সমস্যা নাই। নিচে 100 দিয়ে গুণ করতে গেলে তোমার কোনো সমস্যা নাই, বাট উপরে একটা 100 দিয়ে গুণ করতে হবে, কাউন্টার ব্যালেন্স দিতে হবে। এই জন্য হচ্ছে আমরা এই যে এখানে যেহেতু পার্সেন্ট ইউজ করবো, আমরা
পার্সেন্টটাকে কাউন্টার করার জন্য 100 এটা দেই, কেমন? 100%। আশা করি তোমরা এটা জানো। তো এখানে আই সমান কত? আই সমান পাইছি আমরা 5850। পি সমান পাইছি আমরা, পি সমান হতো 13,000। আর এন সমান পাইছি কত আমরা, কি দিলাম এটা, এন সমান পাইছি হচ্ছে 5 বছর। এদিকে গুণ 100%। তাহলে আমরা যদি একটু গুণ টুন এগুলো সেরে ফেলি, তাহলে দেখো তো 13,000 গুণ 5, নিচে হয় হচ্ছে 65,000, আর উপরে হয় হচ্ছে 5,850 গুণ 100% সমান। এবার তুমি যদি হিসাব নিকাশ করে ফেলো, আমরা 5,850 গুণ 100, এটাকে যদি তুমি ভাগ দাও 65,000, তাহলে আসে হচ্ছে 9%। 9 থাকে আর হচ্ছে পার্সেন্টটা থাকে 9%। তোমরা হিসাব করে দেখো, এটাই আসবে। আই হোপ তোমরা এই জিনিসটাও বুঝতে পারছো। একদম সোজা জিনিস, আহামরি কিছু না। 7 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ আমাদের আসলের কথাও বলে নাই, আর বার্ষিক মুনাফার কথাও বলে নাই, মুনাফার হারের কথাও বলে নাই। আমাদের এখানে বের করতে বলছে কিন্তু এই যে মুনাফার হার, তাই না? মুনাফার হার অর্থাৎ আর এর মান বের করতে বলছে আমাদের। তো আর এর মান যদি আমরা বের করতে যাই, আমাদের কি কি লাগবে? আমরা জানি যে আর এর মান যদি বের করতে হয়, আমাদের আই এর মান লাগবে, পি এর মান লাগবে, এন্ড এন এর মান লাগবে। এখানে কি কিছুই দেওয়া আছে? এখানে দেখো তো শুধুমাত্র এন এর মান দেওয়া আছে। তাহলে আমরা কেমনে করবো জিনিসগুলা? আই আর পি এর মান কোথায় পাবো? আই আর পি এর মান আমরা মনে করেই নিব। দেখো তো আমাদের বলছে যে, মনে করো যে তোমার টার্গেট হচ্ছে তুমি আজকে 1 লাখ টাকা রাখবা, তোমার টাকা মুনাফা আসলে 2 গুণ, অর্থাৎ 1 লাখ টাকা 2 লাখ টাকা হইতে হবে। 1 লাখ টাকার উপর 1 লাখ টাকা মুনাফা পাইতে হবে, তাই তো? এরকম যদি হয়, তোমার হাতে সময় আছে 8 বছর, তাইলে তুমি এমন একটা ব্যাংকের তালাশ করবা যেখানে তোমার অ্যাপেটাইট অনুযায়ী, তোমার চাহিদা অনুযায়ী মুনাফার হারটা পাবা। এটা তুমি ফাইন্ড আউট করতে চাচ্ছ। এখন তুমি হিসাব নিকাশ করে দেখবা যে তোমার মুনাফার হার কত লাগবে, তুমি কোন ব্যাংকে টাকা পয়সা রাখবা। তাহলে আমরা আমাদের হিসাবের জন্য মনে করব যে, মনে করি আসল পি সমান 100 টাকা। তাহলে আমাদের কি বলছে? মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ আমাদের মুনাফা আসল, সো মুনাফা আসল মুনাফা আসল এ সমান আমাদের কত হবে? 2 গুণ, অর্থাৎ 100 গুণ 2 সমান 200 টাকা হবে। তাহলে আমাদের মুনাফা আসল হবে 200 টাকা। এখন আমরা মুনাফা আসল পাইছি এবং আসল পাইছি, তো এখান থেকে কি মুনাফাটা বের করা যায় না? মুনাফা আই সমান কি হবে? মুনাফা আসল এর থেকে আমরা পি যদি বিয়োগ দেই, মুনাফা আসলের থেকে যদি আমরা আসলটা বিয়োগ দেই, তাহলে আমরা মুনাফাটা পাবো। সো এটা জিনিসটা কিরকম হবে দেখো তো, মুনাফা আসল 200 টাকা বিয়োগ আসল হচ্ছে 100 টাকা, এটা থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা আই এর মানও পাবো 100 টাকা। জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? আমাদের 100 টাকা হচ্ছে আসল, 100 টাকা হচ্ছে মুনাফা। এবার আমাদের সময় এন সমান দেওয়া আছে কত? সময় এন সমান দেওয়া আছে 8 বছর, তো 8। আই সমান তো না, আর সমান বের করতে হবে। তো আমরা আর সমান এখানে বের করে ফেলি। আমরা আর এর সূত্র তো সবাই জানি, আমরা এর আগেও একটা অঙ্ক করছি আর এর মান বের করার ক্ষেত্রে। তাহলে আমরা আর এর মানটা এই পাশে বের করে ফেলি। আমরা জানি লিখতে হচ্ছে না, সুতরাং মুনাফার হার আর সমান কত হবে? আর সমান হবে উপরে আই, নিচে পি এন গুণ 100%। আমরা যদি পার্সেন্টে বের করবো, এই জন্য 100টা দিয়ে দিতে হবে। সো আই এর মান কত? 100, এন্ড এইখানে পি এর মান হচ্ছে 100, আর
এন এর মান হচ্ছে 8, সো 100%। এবার দেখো তো এই 100 কেটে যাবে, আর কি থাকে? উপরে 100 থাকে, নিচে থাকে 8। তাহলে 100 কে 8 দিয়ে ভাগ করে দেখো, তুমি ক্যালকুলেটরের উপরে দায়িত্বটা তুলে দাও, কত আসে? 100 কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো, 100 ভাগ 8, তাহলে 12.5 আসে, অর্থাৎ 12.5%। তোমাকে কোনো ব্যাংক যদি অফার করে যে আমাদের মুনাফার হার 12.5%, তাহলে তোমার সেখানে যে টাকা রাখবা 8 বছর পরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ তুমি যদি 1 লাখ টাকা রাখো, তুমি 8 বছর পরে গিয়ে 2 লাখ টাকা পাবা। আশা করি যে তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা কিভাবে করবো।